কাল তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, বাংলা পরীক্ষা। তো অনেকে এটা নিয়ে টেনশন করছো। তো আজকে আমরা পেয়ে গেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দীর্ঘদিন ধরে স্যার কাজ করেছেন বা করে চলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার হেড এক্সামিনার, তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক অনুপ কুমার গঙ্গোপাধ্যায় স্যারকে। স্যার, আপনাকে বায়ো উইজার্ড চ্যানেলে স্বাগত। আমিও স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটা বায়ো উইজার্ডে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। স্যার, ধরুন কালকেই ওরা প্রথম বাংলা পরীক্ষাটা দিতে যাচ্ছে, এটা নিয়ে ধরুন অনেকেই টেনশন করছে। তো আমি আপনাকে প্রথমেই বলবো যে এই ওভারঅল এই বাংলা পরীক্ষাটার বিষয়ে আপনি যদি ছোট করে একটু একটা পর্যালোচনা করেন, তারপর অন্য প্রশ্নে আসছি। আচ্ছা, প্রথমত আগামীকাল যারা পরীক্ষা দেবে সেই সমস্ত সন্তান সম ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে আমার খুব শুভেচ্ছা রইল। অবশ্যই স্নেহ ভালোবাসা, তাদের পরীক্ষা ভালো হোক। এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার প্রথম একটা জায়গা হচ্ছে যে নিজের স্কুল থেকে বাইরে বেরিয়ে দিতে হয়। অনেকদিন আগে মাধ্যমিক পরীক্ষা তারা দিয়েছিল, তো সেই পরীক্ষার পর এই পরীক্ষাটা দিতে গিয়ে প্রথম দিনই থাকে বাংলা। তো একটা ওই স্নায়ু ঘটিত একটা ব্যাপার থাকে, চাপটা। তো সেই চাপটাকে প্রথমত কাটানোর জন্য আমি একটা কথা খুব বলে থাকি যে পরীক্ষার আগের দিন রাত্রি পর্যন্ত একটি ছেলে বা মেয়ে সে জানবে যে আমি কিছু জানি না, তাহলে সে পড়াশোনা করছে। আর পরীক্ষা দিতে যাওয়ার সময় তার এই কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা থাকবে যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যতগুলো ছেলে বা মেয়ে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে সব থেকে ভালো প্রিপারেশন আছে আমার। এই আত্মবিশ্বাসটা তাকে কিন্তু এই যুদ্ধের জায়গায় অনেকটা আগিয়ে রেখে দেবে। সুতরাং কখনোই যুদ্ধে নামবার আগে তোমরা হেরে বসে থাকবে না। এখন যে কোনো জিনিসই একটা যুদ্ধ, জীবনে এরপর অনেক বড় বড় পরীক্ষা দিতে হবে। সুতরাং আত্মবিশ্বাস যে কোনো পরীক্ষার সাফল্যের ক্ষেত্রে একটা অত্যন্ত বড় অবলম্বন। কারণ এই আত্মবিশ্বাসটুকু হারিয়ে ফেললে গোটা পরীক্ষাটার মধ্যে কিন্তু আর তুমি থাকতে পারছো না। সুতরাং আত্মবিশ্বাসটাকে প্রথম সেই জায়গায় অর্জন করে নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবে। দ্বিতীয় যে জায়গাটা থাকছে যে পরীক্ষা হলে ঢুকে আবার বলছি সেই একটা জায়গায় যে মনঃসংযোগ, কনসেন্ট্রেশন। এখন অনেক সময় আমরা দেখেছি যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, যাওয়ার সময় পরীক্ষা হলে গিয়ে বসে সবাই যে আমার পিস্তুত দাদা, মাস্তুত দিদি বলেছে অমুক প্রশ্নটা এসেছে। এখন ঘটনাচক্রে হয়ে গেছে যে সেই প্রশ্নটা হয়তো তার করা নেই। এখন এই রকম গুজব বা এরকম তথ্যের উপর ভিত্তি করে মন খারাপ করা শুধুমাত্র বোকামি ছাড়া কিছু নয়। কারণ এই মন খারাপ তোমার পরীক্ষা থেকে তোমাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। সুতরাং তুমি জানবে যে তোমার তুনে যে অস্ত্রগুলো রয়েছে সেইগুলো দিয়েই তুমি এই যুদ্ধটাকে একদম পরিপূর্ণভাবে সফলভাবে জয়লাভ করতে পারবে। কারোর পাশাপাশি কোনো রকম কোনো মন্তব্যে কান দেবে না, এটা একটা জায়গা। পরীক্ষা হলে বসবে খুব ধীর স্থিরভাবে, একদম পুরো যে আমি সেই মানসিকতা নিয়ে বসবো যে ওদিক থেকে যে কোনো অস্ত্রই আসুক না কেন সেই অস্ত্রের মোকাবিলা করার জন্য আমার কাছে আমার মগজাস্ত্র রয়েছে। তো এইটা তোমাকে পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই একটা জায়গায় আগিয়ে দেবে। এরপরের যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রশ্ন চয়েস। এখন প্রশ্ন চয়েসের ক্ষেত্রে যেটা দাঁড়ায় যে অনেক সময় দেখা যায় যে একটা খুব লেন্দি কোনো একটা উত্তর হবে, একটি প্রশ্ন যে অমুকের চরিত্র আলোচনা করো। এখন এই বাংলার ক্ষেত্রে এই চরিত্র আলোচনা করো, এই জায়গাগুলো আলোচনার জায়গাটা এখন সে কতটা একটা চরিত্রকে তার লেখার মধ্যে ধরতে পারলো এবং সেই লেখাটা যিনি পরীক্ষক আছেন তার ভালো লাগলো কিনা। মানে আমি আমার এই দীর্ঘ দিনের যে দীর্ঘদিনের যে প্রধান পরীক্ষকের জায়গা থেকে দেখেছি যে বিভিন্ন এক্সামিনাররা তারা এসে আমি বললাম যে এটা হয়তো আরো 1 নাম্বার দেয়া যেত না স্যার, আমার মনে হয়েছে যে লেখাটা তত ভালো হয়নি। এখন এই মনে হওয়ার জায়গাটা যদি টুকরো টুকরো কোনো প্রশ্ন থাকে, যে দেখা গেল যে 5 নম্বরের প্রশ্নটাকে 2-3 ভাগ করে দেয়া আছে, কিংবা 1-1-3, এই জাতীয় প্রশ্নগুলোকে আমার মনে হয় যে এইগুলো হাত দেওয়া খুব ভালো। কারণ এখানে 1 নম্বরের প্রশ্নের যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি লিখলে ছেলেটি বা মেয়েটি 1 নম্বর পাবে, এবং 3 নম্বরের প্রশ্নে দেখা যাচ্ছে যে সে যত কমই পাক অন্তত 2.5 পাবে সঠিক লিখলে, 3ও পেতে পারে। তাহলে
পূর্ণ যে নাম্বার সেটা পাওয়ার ক্ষেত্রে তার এই প্রশ্নগুলো পছন্দের ক্ষেত্রে একটা অগ্রাধিকার দেওয়া উচিত। আচ্ছা স্যার। স্যার এরপর ওদের একটা খুব কৌতুক, মানে অনেকেই ওরা জানতে চায় বা কমেন্টও করে স্যার, ধরুন আপনি যেটা বললেন যে মানে আমি যেহেতু এত বছর ধরে হেড এক্সামিনার হিসেবে কাজ করেছেন বা করে চলেছেন স্যার, মেন খাতা দেখতে গিয়ে বা মানে ওদের কোথায় স্যার মেন ভুলগুলো আপনার চোখে পড়ে যেখানে নাম্বার কাটা যায়? তো ভুল যে জায়গাটা হচ্ছে যে বানান ভুলটা একটা প্রথম জায়গা, সেইটা একটু খেয়াল রাখতে হবে। কারণ সাহিত্যের উত্তরপত্রে বানান ভুল, বিশেষ করে রবীন্দ্রনাথের এখন কুজ্ঝটিকা বানান লিখতে গিয়ে কেউ একটু ভুল করলো, পরীক্ষক হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখেন। আচ্ছা, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ব্যাপার নেই যে ওই রকম যান্ত্রিক উপায়ে যে প্রতি 3টে বানান ভুল হলে 1 নম্বর কাটা হবে, এরকম কোনো যান্ত্রিক পদ্ধতি নেই। তবে একটি ছেলে বা মেয়ে খুব ভালো লিখেছে, সে রবীন্দ্রনাথ বানানটা ভুল লিখেছে, বা দেখা যাচ্ছে উত্তরটা সব লিখেছে, কিন্তু যে তার যে পাঠ্যাংশ সেইখানে হয়তো লেখকের নামটি ভুল লিখেছে। মানে হয়তো ধরা যাক যে সে রবীন্দ্রনাথের গল্পের ক্ষেত্রে লিখলো যে শরৎচন্দ্রের গল্প, এগুলো কিন্তু খুব একটা মানে পরীক্ষকের কাছে ভালো বার্তা নিয়ে যায় না। কারণ একজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষক যখন খাতা দেখেন তখন তার কাছে ছেলে বা মেয়ের খাতাটি পরিচয় বহন করে নিয়ে আসে, এবং সেই খাতাটি যখন তিনি দেখেন তখন তিনি যেটা বোঝেন যে না, এই ছেলেটি বা মেয়েটি ভালো, এর সঙ্গে সঙ্গে এই ভালো মনে করার সঙ্গে সঙ্গে পরীক্ষকের এক্সপেকটেশনও কিন্তু বেড়ে যায় ছেলেটি বা মেয়েটির থেকে, যে এ নিশ্চয়ই আরো ভালো কিছু দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে হঠাৎ তার এই রবীন্দ্রনাথের জায়গায় তিনি শরৎচন্দ্র লিখেছেন, তাহলে কিন্তু তখন পরীক্ষকের একটু মনটা ভেঙে যায়। ফলে কোথাও একটু নম্বর, মন ভেঙে যাওয়া মানে একটু নম্বর কোথাও কমে, এটা বলাই বোধহয় বাহুল্য। সুতরাং এই বানান ভুলের জায়গাগুলো একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কঠিন বানান ভুল হলে অনেক সময় পরীক্ষকরা সন্তান স্নেহে সেটাকে মেনে নেন, এটা বলার অপেক্ষা রাখে না। আর যেটা হচ্ছে যে উত্তর লিখতে গিয়ে অনেক ছেলে মেয়েকে দেখেছি যে উত্তরের ক্ষেত্রে আমি তাকে জিজ্ঞেস করেছি যে ধরো ওয়ার্ড টেলিফোন কাউকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি এখন কি করছো, তো তার উত্তর যে আমি এখন পড়ছি হয়তো। এখন সেটা সে না লিখে যদি উত্তরটা না দেয় যে আমি এখন এই বইপত্র বার করলাম, তারপর চেয়ারে বসলাম, ঘরের মধ্যে ফ্যানটা চালিয়ে দিলাম, সবকিছু দিয়ে তারপর পড়ছি, এখন সে পড়ছি কথাটা বললো, আর যে ছেলেটি বা মেয়েটি বলল যে আমি এই মুহূর্তে বসে ইতিহাস বই কি ইংরেজি বই পড়ছি, তাহলে দুটো উত্তরে কিন্তু তফাৎ হয়ে গেল। সে অনেক কিছু বলল পারিপার্শ্বিক, কিন্তু সে কোন সাবজেক্ট পড়ছে সেটা লিখলো না। আর যে শুধুমাত্র দুটো কথায় বলে দিল যে আমি পড়ছি, অর্থাৎ স্থান, কাল এবং পাত্র এই মুহূর্তে, সুতরাং এইটা তাহলে সঠিক উত্তরের জায়গা হলো। এখন এই সঠিক উত্তরের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের একটা সঠিক যে উত্তর থাকে, সম্ভাব্য সঠিক উত্তরটাকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু বেশি লেখার দরকার হবে না। আর বেশি লিখলে বেশি নাম্বার, এই জাতীয় ধারণা পরিহার করাই ভালো। কারণ বেশি লিখতে গেলে মানে অহেতুক কথা যদি লিখতে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যতটা সম্ভব উত্তর হবে সংক্ষিপ্ত, যথাযথ। আচ্ছা স্যার, মানে রচনার ক্ষেত্রে ওরা মানে কি কি স্যার ভুল করে মেনলি? রচনার ক্ষেত্রে যেটা মেনলি ভুল করে, অনেকে রচনার যা ওখানে যা পয়েন্টস গুলো দেওয়া থাকে সেইগুলোকেই লিখে দেয়। আচ্ছা, এখন বক্তব্য হচ্ছে যে ওগুলো তো ওখানে দেওয়া আছে, ওটাকে ধরে লিখতে হবে। এখন ওই রচনাটাকে ধরে একটা যোগসূত্র তৈরি করতে হবে। রচনাটা দেওয়া হয় সে কেমন ভাবে নির্মাণ করতে পারে, নির্বৃত্তি অংশ তো এই নির্মাণ কার্যগুলো তাকে কিন্তু করতে হবে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারা যাবে, যদিও উদাহরণটা হয়তো ততটা শক্ত সমর্থ হবে না, যে কতগুলো ইট কিন্তু গেঁথে দিলে বাড়ি হয় না। তার মাঝখানে একটা দেওয়াল তুলতে গেলে ইটের সঙ্গে যেমন কিছু ওই
সিমেন্ট বালির যে মিশ্রণটা সেটা লাগে, তবে সেটা দৃঢ় হয় এবং সেটাই কালক্রমে বেশ শক্ত হয়ে দাঁড়ায়। তো আমরা ওই ইঁটগুলো পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে দেওয়া থাকে যে এইগুলো ধরেই তোমাকে করতে হবে, সিমেন্টও থাকে বালিও থাকে। এখন সেই কোথাও সেইগুলোকে যদি শুধুমাত্র তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা দিয়ে আর যাই হোক ওই নির্মাণ কাজ সেটা কিন্তু হয় না। সুতরাং ওই নির্মাণ কাজটা একটু আসলে ওই যে মানে লেখার যে ক্ষমতা, যেটাকে রাইটিং স্কিল বলা হয় ইংরেজিতে, আর বাংলাতে যে লিখন শৈলী, তো সেইটা একটুখানি চাওয়া হয় ছেলে মেয়ের কাছে। সুতরাং সমস্ত ছেলে মেয়ের কাছে বক্তব্য যে নিজের মতো করে নিজের ভাষায়, খুব শক্ত ব্যাপারটা নয়, ব্যাপারটার মধ্যে গোটা ব্যাপারটার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে, একদম পূর্বাপর একটা যোগসূত্রের মধ্যে দিয়ে একটা নিটোল একটা বৃত্তকে কমপ্লিট করবার চেষ্টা করবে, যে যেখানে শুরু হলো এবং যেখানে শেষ হলো। এই সামগ্রিক যে নির্মাণ প্রক্রিয়াটা যার যত ভালো হয়, যে যত নিজের মতো করে করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তার নাম্বার। স্যার এই ধরনের রচনা বলুন বা অন্যান্য প্রশ্নের উত্তরে মানে কোটেশন স্যার কি দিতে হয়? বা এখন কোটেশনের ব্যাপারটা হচ্ছে অনেক সময় আমাদের কি হয়, আমি যখন ছাত্র ছিলাম তখনও হতো যে আমি এই কোটেশনটা জানি, সুতরাং কোটেশনটা প্রয়োজন কি, এখানে কতটা কাজে লাগবে এটা না ভেবে ওই কোটেশনটা দেবার একটা প্রবণতা ভীষণভাবে কাজ করে। ফলে আমার কাছে মানে ওষুধ আছে মানে আমি খেয়ে নেবো, এটা হতে পারে না। ওষুধটা রোগের, সুতরাং আমার সেই রোগ হলে সেইখানে আমি যদি ওষুধটা প্রয়োগ করি তাহলে সেটা যথাযথ প্রয়োগ হয়। সুতরাং ওই কোটেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু অন্তত সাহিত্যের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যেন ধান ভাঙতে শিবের গীত না হয়, অন্তত প্রাসঙ্গিক যেন হয়। যে প্রসঙ্গে আমি কোটেশনটা দিলাম সেই প্রসঙ্গটার সঙ্গে বিষয়টা যেন সংশ্লিষ্ট হয়। আরেকটা প্রশ্ন জানতে চাইবো এবার আপনার থেকে, যে রচনা ধরুন ওদের যেগুলো পড়ছে, রচনা কোন রচনা বা কোন ধরনের রচনা স্যার ওদের করা সুবিধা হবে আর কি কালকের জন্য? ব্যাপারটা হচ্ছে যে ওদের ওই যে অংশটা 10-এর দাগে সেখানে অনেকগুলো অপশান থাকে, তো সেই বিষয়গুলোর মধ্যে আমার মনে হয় যে নাম্বার পাওয়ার ক্ষেত্রে আজকে যেহেতু আমরা বসেছি একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সুতরাং একটা আমার মজার কথা মনে পড়ে যাচ্ছে যে আমার আসলে এরা সবাই কিন্তু পরীক্ষার্থী। সুতরাং পরীক্ষার ক্ষেত্রে একটি ছেলে বা মেয়ে কতটা কি জানে তার থেকে বড় বিচার্য বিষয় হয়ে দাঁড়ায় যে সে কতটা নম্বর তুলতে পারলো, কারণ তার আগামী ভবিষ্যৎ নির্ভর করছে। এবং সেই দিকে তাকিয়ে আমি একটা জিনিস বলছি সমস্ত ছেলে মেয়েদের জন্য, যে ওই যে জীবনীটা যেটা দেয়া থাকে ব্যক্তি জীবনী, ওইটা কিন্তু লেখার ক্ষেত্রে খুব সহজ, কারণ বিতর্কের বিষয় যেটা থাকে সেই বিতর্কের বিষয়টা আসলে বিতর্ক জিনিসটা এমন, তার মধ্যে নামেই বিতর্ক আছে এবং তার পিছনে বিতর্ক আছে। সুতরাং এটা যাওয়া ভালো নিশ্চয়ই, খুব যদি কারো একদম পুরো তৈরি থাকে সে নিশ্চয়ই সেটা লিখবে, কিন্তু আমি প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীর জন্য যেটা বলছি যে ওই জীবনীটাকে নিয়ে যদি একটু সুন্দর করে লিখতে পারে তাহলে কিন্তু নাম্বারটা এক্ষেত্রে অনেক ভালো আসে। হ্যাঁ, আর এছাড়া যেটা বিষয় যে প্রথম দিকে আমি প্রত্যেককে বলছি যে জানা প্রশ্নগুলো খুব সুন্দর করে আগে করে নেবে এবং তারপর যেগুলো একটু মানে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো হাত দিও। কারণ একটা জিনিস যে প্রথম আমার জানা আছে যে আমি প্রথম দেখলাম যে 60 নাম্বার কি 70 নাম্বার একদম পুরো জানা প্রশ্নের উত্তর করলাম। এই 60 নাম্বার এবং 70টা নাম্বার করার পর আমার মনে হলো যে না, আমি 70 নাম্বার যে উত্তর দিয়েছি সেটা আমার জ্ঞান বোধ বিচার বুদ্ধি মতে একদম সঠিক। এই যে 70টা নম্বর আমার পকেটে ভরা হয়ে গেল, দেখা গেল তখন 2 ঘন্টা হয়তো সময় পরীক্ষা হয়েছে, এই যে 70টা নম্বর আমার পকেটে ঢুকে গেল, এই যে আত্মবিশ্বাসটা আমি ওইখানে পেলাম, এই আত্মবিশ্বাস আমার পরবর্তী ক্ষেত্রে আমাকে অনেকটা আগিয়ে নিয়ে যাবে, পরীক্ষাটা আরো ভালো হবে। তখন আমার হাতে সময়ও থাকবে এবং আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমি ওই যেগুলো একটু ভাবনা চিন্তা করে উত্তর লিখতে হবে সেই প্রশ্নগুলোর পিছনে আমি আমার ভাবনার সময়টাকে দিতে পারবো।
আর একটা জিনিস হচ্ছে যে এখন তো সময় নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এখন যে পরীক্ষার যে ব্যবস্থা, তাতে যে প্রশ্ন, তাতে এবং সময় যে দেওয়া থাকে, সেটা আমার মনে হয় না যে কোনো ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে এসে স্যার আগের মতো আর কমপ্লেন করে না যে সময় পেলাম না বলে লিখতে পারলাম না। এটা হয় না, যথেষ্ট সময় থাকে। সুতরাং ওই প্রশ্নগুলোর জন্য একটু জানা প্রশ্নগুলো তাড়াতাড়ি করে নিতে পারলে তোমার হাতে অনেকটা সময় থাকছে। সুতরাং সেই সময়টাতে তুমি অজানা প্রশ্নগুলোকে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে, বা যেগুলোকে একটু গুছিয়ে নিতে হবে নিজের মধ্যে, সেই প্রশ্নগুলো কিন্তু সেক্ষেত্রে কাজে লাগতে পারে। স্যার আমার শেষ প্রশ্ন, ধরুন সবার হাতের লেখা তো সমান নয়, বাংলার ক্ষেত্রে হাতের লেখাটা কিরকম স্যার প্রভাব ফেলে, বা ধরুন যাদের হাতের লেখাটা তুলনামূলক খারাপ তারা কি করবে? খুব একটা মানে প্রাসঙ্গিক প্রশ্ন, যে হাতে লেখা খারাপ। এখন আমি তো আর এখানে বসে বলতে পারি না যে রাতারাতি সবাই হাতে লেখাটা ভালো হয়ে যাক বা ভালো করে ফেলুক, কারণ সেটা বললে সেটা ফলপ্রসূ হবে না। তবে একটা জিনিস আমি বলতে পারি যে হাতে লেখা ভালো বা খারাপ, এটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে সেটা বোধগম্য হচ্ছে কিনা। আমি যেটা লিখতে চাইছি, আমি যেটা পরীক্ষকের কাছে পৌঁছে দিতে চাইছি আমার খাতার মধ্যে দিয়ে, পরীক্ষক সেটা যদি মোটামুটি বুঝতে পারেন। এখন কিছু ছেলে মেয়ের এরপরও থাকে যে অত্যন্ত দুর্বোধ্য হাতে লেখা, এবং সেই হাতে লেখা উদ্ধার করে সে সঠিক লিখেছে না ভুল লিখেছে, সেটা বার করাটা পরীক্ষকের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে হলে একটুখানি তার প্রভাব তো নম্বরে পড়বেই। তো সেই জন্যই আমার বক্তব্য হচ্ছে যে হাতে লেখা যদি যাদের একটু মনে করেছো যে খারাপ, তারা একটু পরিষ্কার করে একটু বড় বড় হরফ করে লিখবে। বাকিটা পরীক্ষক রয়েছেন, অবশ্যই প্রত্যেকটা পরীক্ষক তারা অত্যন্ত স্নেহশীল, ছাত্র দরদী, এবং তারা প্রত্যেকেই চেষ্টা করেন যে যদি একটি ছেলে বা মেয়ে সে ভালো কিছু নাম্বার পায় তার জন্য সেটা চেষ্টা করবেন। আর সাধারণত যেটা হয় যে আমি এখন হাতে লেখা খারাপ তার জন্য আলাদা করে কোনো নাম্বার কাটা হয় না। কিন্তু পরীক্ষককে যতটা তুমি খাতা দেখতে সাহায্য করবে, তিনি ততটাই খুব খুশি হবেন। এবং যে সময় আমাদের খাতা দেখা চলে সেই সময়টাও বুঝতে হবে যে মাধ্যমিকের খাতা, উচ্চ মাধ্যমিকের খাতা, স্কুলের খাতা, স্কুলের পরীক্ষা, সবটার মধ্যে একজন পরীক্ষকও কিন্তু খুব ব্যস্ত থাকেন। সুতরাং সেই ব্যস্ততার মাঝখানে একটি ছেলে বা মেয়ে তার খাতাটা দেখতে গিয়ে আমাকে কোথাও কোনো রকম চোখে বা মনে চাপ পড়লো না, দেখলাম যে না লেখাটি খুব সুন্দর বা অন্তত বোঝা যাচ্ছে, এবং সেই বোধগম্য হরফে সে লিখে গেছে, এবং তারপর তার যা ভুল ত্রুটি তো হবেই। একটা উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে, সে একটা সামান্য তো ভুল ত্রুটি করবেই, সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই পরীক্ষকরা দেখেন, এটার আলাদা করে বলার কিছু নেই। সুতরাং চেষ্টা করতে হবে যে পরীক্ষক যাতে খাতাটা অন্তত মানে কোন রকম কষ্ট করে তাকে না দেখতে হয়। তিনি গ্রুপগুলো এক একটা গ্রুপ অন্য এক একটা অন্যভাবে আলাদা। আর দ্বিতীয় জায়গা হচ্ছে গ্রুপ ভাগগুলো, অর্থাৎ পরীক্ষককে যদি খাতাটা ঠিক মতো উত্তরের জায়গাটা সাজিয়ে দেওয়া যায় তাহলে পরীক্ষক খুশি হবেন, এবং সেই খুশির প্রভাব পড়বে তার নাম্বার। আর স্যার এই প্রসঙ্গে আমার লাস্ট আর একটা কথা আমি বলবো, যে মনে পড়লো যে ধরুন যখন আপনি খাতা দেখছেন তো কোন একটা অড প্রশ্ন আছে আর কি, সে হয়তো মানে যতগুলো করতে বলেছে তার থেকে বেশি করে দিয়েছে, এবং আগের প্রশ্নে স্যার সে কম নাম্বার পেয়েছে, সেক্ষেত্রে নিয়মটা কি আছে? এখন ব্যাপারটা হচ্ছে নিয়ম আছে যে ছেলে মেয়ে যারা যতগুলো লিখেছে তার মধ্যে ভুলগুলো যেমন কাটা হবে, তেমনি ঠিকটাকে কারেকশন অবশ্যই নাম্বার দিতে হবে। এখন ঠিকগুলোকে প্রত্যেকটাকে নাম্বার দিতে হবে, এবং দিয়ে দেখা যায় যে টোটাল যদি তার যে মানে ভুলগুলো বাদ দিয়ে যদি সে 6টাই হয়ে থাকে তাহলে 6টার নাম্বার সে পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা অনেকটাই আশা করি উপকৃত হলে স্যারের মূল্যবান বক্তব্য থেকে, মানে একজন হেড এক্সামিনারের পার্সপেক্টিভ থেকে স্যার এতদিনের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলেন। তো আশা করি কালকে তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালো হবে, এবং তার সাথে সাথে এই চ্যানেলটাকে লক্ষ্য রাখবে, এখানে অন্যান্য সাবজেক্টেরও সাজেশন ভিডিও বা এই টিপস রিলেটেড ভিডিও অন্যান্য এক্সামিনার স্যারের রেগুলার বেসিসে বা এইচএস এর সব অন্য সাবজেক্টেরও আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্যার আপনাকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি। আর যদি একটুও কারো উপকারে লাগতে পারি
মানে এই বক্তব্যের মধ্যে দিয়ে, তাহলেই সেটুকুই আমার যথেষ্ট পাওয়া। ঠিক